দেখা যাচ্ছে স্যার আপনি মানে স্যার স্ক্রিন শেয়ার দিচ্ছেন স্যার, কিন্তু এখনো স্ক্রিনটা আসেনি স্যার। ও আচ্ছা, তাহলে তুমি একটু ওয়েট করি আমরা, দেখা গেলে বলো। অটোইমিউন ডিজিজ স্যার। অটোইমিউন ডিজিজ, তুমি কি দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা? অপশন অপশন গুলো শুনলাম আর কি। আচ্ছা, অপশন গুলো শুনে, হ্যাঁ অটোইমিউন ডিজিজ। স্ক্রিন দেখতে পাচ্ছ না তোমরা? স্যার এখনো দেখতে পাচ্ছি না স্যার আমরা। রিজিউম শেয়ার, তো এটা তো দেখতে পাচ্ছি এখানে, এটা চলে আসছে।
আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? আমার এই যে স্ক্রিন শেয়ারিং কি দেখতে পাচ্ছ? না স্যার। হ্যাঁ হ্যাঁ, আজকে কি হলো, ঘটনা কি হলো আজকে? স্ক্রিন শেয়ার করতে পারছি না কেন? সহজে হয়ে যায় আজকে ঘটনা। জি স্যার, আসছে স্যার। ঠিক আছে, কেন হলো না বুঝলাম। এখন দেখা যাচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটা তোমরা দেখলা যে অ্যাকিউট রিউমেটিক ফিভার, এটা একটা কোশ্চেন গত দিনের থেকে দেওয়ার চেষ্টা করলাম যে অ্যাকিউট রিউমেটিক ফিভার এটা অটোইমিউন ডিজিজ কিনা, একটা ডিজেনারেটিভ ডিজিজ কিনা, একটা ইনফেকশন কিনা যেটা কজড বাই স্ট্রেপ্টোককাস, এবং অথবা অল অফ দ্য অ্যাবাভ কিনা। তোমরা বললে অটোইমিউন ডিজিজ, ইউ আর কারেক্ট। সো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ইট ইজ নট এন ইনফেকশন কজড বাই স্ট্রেপ্টোককাস, এই জিনিসটা হচ্ছে এখানে মানে মনে রাখতে হবে। 2 নম্বর কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করো। টেল দ্য 4 মেইন অর্গানস দ্যাট আর ইনভলভড ইন অ্যাকিউট রিউমেটিক ফিভার। একজন বলো দেখি। তোমরা যারা, হ্যাঁ বলো। হার্ট, কিডনি, হার্ট, জয়েন্ট, হার্ট, কিডনি। যে কিডনি যে বলছো, কিডনি ঠিক হয় না। হার্ট, এরপরে জয়েন্টস ঠিক আছে। স্যার ব্রেন, ব্রেন, স্কিন। স্যার স্কিন, হার্ট, হ্যাঁ, জয়েন্ট। হ্যাঁ, এই চারটা। গুড। যে কিডনি বলছো সে কিন্তু একটু ইয়ে করে নাও, সংশোধন করে নাও। হার্ট, জয়েন্ট, স্কিন এবং ব্রেন। ভেরি গুড, থ্যাংক ইউ। Question number 3. The polyarthritis of acute rheumatic fever is characterized by কি তার চরিত্র আছে? সরি, এটা একজন বলো। মানে polyarthritis of acute rheumatic fever আমরা চিনব কিভাবে? আমরা গতদিনে বলছিলাম কিছু ক্যারেক্টারিস্টিক্স এর কথা, যে এই জিনিস দিয়ে আমরা কিন্তু চিনতে পারবো। মাইগ্রেটরি polyarthritis, হ্যাঁ। তারপরে বলো, লার্জ এটা জয়েন্ট, আমরা বলে দিচ্ছি। লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট, অ্যাসিমেট্রিক্যাল হবে, অ্যাসপিরিন দ্বারা হবে, হ্যাঁ, এক্সকুইজিটলি টেন্ডার হবে, প্রম্পট রেসপন্স টু অ্যাসপিরিন, এই কটাই। আর ওইটা ঠিক আছে, মাইগ্রেটরি অবশ্যই। কিভাবে ডায়াগনোস করি আমরা অ্যাকিউট রিউমেটিক ফিভার? পরীক্ষায় কিন্তু একটা খুব মানে খুব ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, রিউমেটিক ফিভার কিভাবে ডায়াগনোস করা হয়। রিভাইস জোনস ক্রাইটেরিয়া ছিল
হ্যাঁ হ্যাঁ, ডাকেট জোন্স ক্রাইটেরিয়া বা মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া, 2 or more মেজর ক্রাইটেরিয়া থাকতে হবে অথবা এবং তার সাথে এভিডেন্স অফ প্রিসিডিং স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকতে হবে। এই হচ্ছে টোটাল, এবং ক্রাইটেরিয়া গুলো তোমরা তো আগেই জানো। আচ্ছা, এইটাও আরেকটা প্রশ্ন, টেল দ্য সায়েন্স যদি বলো দেখি কেউ। Meller plus. যে কেউ একজন বলো, মেলার ফ্লাশ। গুড গুড। Pulmonary edema. এডিমা তো এটা একটা Hotness of breath. Diastolic প্যাথোলজিক্যাল murmur. টার্ম। এই যে শর্টনেস অফ ব্রেথ একজন বললো, আমরা বলছি সাইন। এই পরীক্ষার সময় তোমাদের এই যে পরীক্ষা, যে এই যে মাত্র তোমাদের আগের ব্যাচের মনে পরীক্ষা নেওয়া হলো, নিলাম, এরকম ধরনের তোমাদের দেখা যায় যে তোমরা এরকম ধরনের ভুল দাও, ভুল উত্তর দাও। লেখা আছে সাইন্স অফ মাইট্রাল স্টেনোসিস, সিম্পটম কি কারণে বলবে? হ্যাঁ বলো, নেক্সটে কি বললাম? আচ্ছা বলো, কি মারমার পাওয়া যায়? ব্রেথলেসনেস কিন্তু একটা সাইন, এটা সিম্পটম না, মানে এটা সিম্পটম সাইন না। ডায়াস্টোলিক মারমার কি? ডায়াস্টোলিক মারমার আর্লি ডায়াস্টোলিক, লেট ডায়াস্টোলিক না মিড ডায়াস্টোলিক? Mid diastolic. গুড। আর কি মানে আগে মারমারের আগে সাউন্ডের কথা বলতে হবে। অসকালটেশনে মারমারের আগে হার্ট সাউন্ডস এর কথা বলতে হবে, হার্ট সাউন্ড অ্যাবনর্মালিটি, তারপরে ওপেনিং স্ন্যাপ পাওয়া যেতে পারে। সাউন্ডের কি সমস্যা পাওয়া যাবে এখানে? তার আগে ফার্স্ট সেকেন্ড সাউন্ড কেমন, এগুলা যদি থাকে কিছু, এগুলো বলতে হবে, তারপর ওপেনিং স্ন্যাপ বলতে হবে। ফার্স্টার সাউন্ড কেমন থাকবে এখানে, কেউ বলতে পারবে? Loud. লাউড ফার্স্টার সাউন্ড, ভেরি গুড। আচ্ছা আমি এগুলা দিয়ে দিচ্ছি, এখানে একবার মেলার ফ্লাশ, স্মল ভলিউম পালস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, হ্যাঁ, তারপরে পালপেশনে ট্যাপিং অ্যাপেক্স বিট। এই তোমাদের এই অর্ডারে বলতে হবে পরীক্ষা, যে জেনারেল এক্সামিনেশন রিলেটেড টু ফাইন্ডিং অফ জেনারেল এক্সামিনেশন রিলেটেড ব্লাড প্রেশার বলতে হবে, তারপরে ইন্সপেকশন, এই অর্ডারে বললে, স্মল ভলিউম পালস, পালসের কথা বললে, এটাও পালসের, বিপি লো ব্লাড প্রেশার পাওয়া যায়, সেটা বড় একটা সাইন না, অমিট করতে পারা যায়। জেবিপি যদি বিপি রেজড পাওয়া যাবে, তারপর ইন্সপেকশন তেমন পাওয়া যাবে, এখানে ট্যাপিং অ্যাপেক্স বিট সাউন্ড বলতে হবে আমার বলে। সো হার্ট সাউন্ডের মধ্যে ওপেনিং লাউড ফাস্টার সাউন্ড বলতে হবে। এবং এখানেও আছে সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশনের মধ্যে, যদি স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এই যেটা মানে বলতেছিলাম যে মানে এইটা লাউড ফাস্টার সাউন্ড এবং সাইন্স অফ পালমোনারি হাইপারটেনশন যদি থাকে, তাহলে পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড হার্ট সাউন্ডও লাউড পাওয়া যেতে পারে। এরপর ওপেনিং স্ন্যাপ, যেটা সাজেস্ট করে মাইট্রাল ভালভ ইজ মোবাইল, মিড ডায়াস্টোলিক মারমার উইথ প্রিসিস্টোলিক অ্যাকসেন্চুয়েশন,
এবং এটা বেস্ট হার্ট ইন এক্সপিরেশন। এই হচ্ছে সায়েন্সগুলা। এবং সায়েন্স অফ পালমোনারি হাইপারটেনশন এটা কমপ্লিকেশন হিসেবে থাকতে পারে মাইট্রাল স্টেনোসিসের। এটার আবার কিছু কিছু মানে সাইন আছে, যেমন ধরো লেফট লোয়ার প্যারাস্টার্নাল হিপ, পালপেবল P2 এবং অসকালটেশনেও লাউড পালমোনারি কম্পোনেন্ট অফ সেকেন্ড সাউন্ড অসকালটেশনে পাওয়া যেতে পারে। এই হচ্ছে তোমার টোটাল জিনিসটা। সো আমরা এই 5টা কোশ্চেন নিলাম, তোমাদের গতদিনে কি পরিমাণ পড়লো এখান থেকে। গতদিন আমরা রিমেটিক ফিভার পড়েছিলাম, এর সাথে মাইট্রাল স্টেনোসিস। আমরা মাইট্রাল রিগার্জিটেশন শুরু করতে পারি নাই, তাই না? আমরা আজকে মাইট্রাল রিগার্জিটেশন শুরু করব, অ্যাওর্টিক স্টেনোসিস এবং রিগার্জিটেশন একটুখানি বলবো, এরপরে আমরা হার্ট ফেলিওর বলার চেষ্টা করব যদি সময় থাকে, কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, জানি না হার্ট ফেলিওর করতে পারবো কিনা। তোমাদের হার্ট ফেলিওর পড়ার পরে আমি মনে করতেছি যে একটু কনজেনিটাল হার্ট ডিজিজটা একটু আলাপ করব, এবং এরপরে যদি সময় থাকে হয়তো কার্ডিওমায়োপ্যাথি একটু বলার চেষ্টা করব, এরপরে সময় থাকলে অ্যারিথমিয়া, তারপরে আমরা হেমাটোলজিক্যাল সিস্টেমে চলে যাব। আচ্ছা, তো মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে এটা একটা রিমেটিক ডিজিজ, মানে রিমেটিক ফিভারের কমপ্লিকেশন হিসাবে হয়। হ্যাঁ, রিমেটিক ফিভারের কমপ্লিকেশন হিসাবে হয়, লং টার্ম কমপ্লিকেশন। এবং এটা হচ্ছে কমন কারণ আমাদের দেশে রিমেটিক ফিভার। এছাড়াও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু সবচেয়ে কমন কারণ কিন্তু মাইট্রাল ভালভ প্রলাপস। আবার মাইট্রাল রিগার্জিটেশন তোমরা খেয়াল করো যে মানে ভালভের যে অ্যানোলাসটা থাকে, অ্যানোলাস, এই অ্যানোলাসটা যদি মানে বড় হয়ে যায়, হার্ট ফেলিউরে যদি হার্টটা ডাইলেট করে যায়, তাহলে যে কাজটা থাকবে, কাজটা ওই মানে অ্যাপোজ না করে হয়তো ফল অ্যাপার্ট হয়ে যাবে। যেহেতু অ্যানুলার রিং যেখান থেকে ইনসারশনটা নিয়ে আছে তোমার কাজগুলা, সে কাজটা দূরে সরে যাবে, বন্ধ হওয়ার সময় একটা ফাঁক থেকে যাবে। এই ফাঁক থাকার জন্যই কিন্তু অনেক সময় মাইট্রাল রিগার্জিটেশন হয়, এবং এটাকে ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন বলে। এটা হয় হচ্ছে এই 2 নম্বর কারণটা লক্ষ্য করো, ডাইলেটেশন অফ দ্য এলভি এবং মাইট্রাল ভালভ রিং। হ্যাঁ, মাইট্রাল ভালভ রিংটা ডাইলেট করার জন্য এই ভালভগুলা বন্ধ হওয়ার পরে একটা ফাঁক থেকে যায়। সো ডাইলেটেশন অফ এলভি এবং মাইট্রাল ভালভ রিং, সেটা এই সমস্ত কন্ডিশনে এই মাইট্রাল রিগার্জিটেশনটা পাওয়া যায়, এবং এইটা হচ্ছে ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন। এছাড়া ড্যামেজ টু দি ভালভ কাস্টস, কর্ডা টেন্ডিনি, যেটা রিউমেটিক হার্ট ডিজিজ এবং এন্ডোকার্ডাইটিসে পাওয়া যেতে পারে। ইসকেমিয়া এবং ইনফার্কশন অফ দ্য প্যাপিলারি মাসল হয়ে মানে মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনে মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। একটু প্যাথোফিজিওলজি আমরা দেখি মাইট্রাল রিগার্জিটেশনে। মাইট্রাল রিগার্জিটেশনে যেটা হয় দেখো এখানে লক্ষ্য করে, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাওর্টা, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম। যেটা সিস্টোলে হওয়া উচিত যে, বা হচ্ছে যেটা, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টাতে চলে যাচ্ছে। কিন্তু ভালভ কিন্তু হোয়াট ইজ ভালভ? ভালভ হচ্ছে ইউনিডিরেকশনাল মুভমেন্টটা এনশিওর করে, অর্থাৎ এই মাইট্রাল ভালভটা এখানে বসে আছে, এই মাইট্রাল ভালভটা লেফট অ্যাট্রিয়াল ব্লাড ফ্লো এনশিওর করবে, নট বাট এর মাইট্রাল রিগার্জিটেশন যেহেতু সে ডিজিজড হয়ে যাচ্ছে, সেই জন্য এই জায়গায় কিন্তু ব্লাড ফ্লো জেট চলে যায়, in addition to normal blood flow from the left atrium to the left atrium এও যাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ঠিক আছে, স্যার কেটে কেটে এই যে লেফট অ্যাট্রিয়ামে না, তাহলে এটা আমার মনে হয় নেটে একটু ডিস্টার্ব করতেছে, দেখি। এখন শোনা যায়
না স্যার, ক্লিয়ার না। কেটে কেটে আসছে স্যার একটু। ক্লিয়ার না, কেটে কেটে আসতেছে। আমার মনে হয় আমার এখানে এখন ক্লিয়ার স্যার হবে মোটামুটি। এখন ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, মানে একটু ক্লিয়ার না হলে আমাকে প্লিজ বলো। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে স্যার আবার কেটে কেটে ভেন্ট্রিকল আসছে। থেকে লেফট ভেন্ট্রিকল থেকে নরমালি সিস্টোলে ব্লাড প্রেশারটা অ্যাওর্টাতে যায়। অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আমার কথা শোনাচ্ছে ক্লিয়ার এখন? কথা হ্যাঁ কি স্যার। শোনা? আচ্ছা ঠিক আছে, আমি সরি যে আমার এখন সমস্যা হচ্ছে। তো লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাতে ব্লাড ফ্লো চলে যাচ্ছে সিস্টোলে, কিন্তু রিগার্জিটেশনে এই একটা জেট কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামেও যায়। এবং এই দেখো লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়ামে এই জেটটা যাওয়ার কারণে পরবর্তী সিস্টোলে যেটা হচ্ছে, পরবর্তী ডায়াস্টোলে কি হচ্ছে দেখো, লেফট এট্রিয়ামে তো নর্মাল যে ভেনাস রিটার্ন, সেই ভেনাস রিটার্ন গুলা তো আসতেছেই। এই ভেনাস রিটার্ন গুলা যেটা লেফট এট্রিয়ামে আসার কথা সেটা আসতেছে, প্লাস এই একটা জেট লেফট ভেন্ট্রিকল থেকে এট্রিয়ামে আসতেছে, সেটাও এই ভলিউমটাও আছে। তার মানে এখানে ভলিউমটা বেড়ে গেল, দুইটা জিনিস যোগ হলো, তাতে করে লেফট এট্রিয়াল ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং এই টোটাল ভলিউমটা কিন্তু আবার ডায়াস্টোলের সময় লেফট ভেন্ট্রিকল আসতেছে, কাজেই এখানে একটা ভলিউম ওভারলোড হচ্ছে। সো এই ভলিউম ওভারলোডের কারণে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ডাইলেটেড হয়ে যাচ্ছে। সো এখানে লেফট এট্রিয়াম বড় হয়, লেফট এট্রিয়াল প্রেসার বাড়ে এবং লেফট এট্রিয়াম বড় হয়ে যায়। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবং লেফট এট্রিয়ামটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে দেখা যাচ্ছে যে এই প্রেসারটা যেটা বাড়ে, এই প্রেসারটা এর লেফট এট্রিয়ামের পিছনে পালমোনারি ভালভ থাকে, এই পালমোনারি ভালভেও প্রেসার বেড়ে যায়। এবং এর পিছনে গতদিনও বলেছিলাম এটা, যে পালমোনারি ভেইনস গুলো থাকে এবং তার পিছনে ক্যাপিলারি থাকে, এবং ক্যাপিলারি গুলো অ্যারাউন্ড দ্য অ্যালভিউলাস থাকে। এই ক্যাপিলারিতেও কিন্তু প্রেসার বেড়ে যায়, কথা বুঝছো? সো অ্যালভিউলার ক্যাপিলারি প্রেসার বেড়ে যায়, বেড়ে গেলে অনেক সময় এই পালমোনারি ইডিমা মানে হচ্ছে অ্যালভিউলাসের ভিতরে পানি চলে আসা। হ্যাঁ, এটা এখানেও পানি চলে আসতে পারে। এবং এই তোমরা একজন বলেছিলে পালমোনারি ইডিমা, এইখানে যখন পানিটা চলে আসে তখন পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে। এবং এখানে প্রেসার যদি কনস্ট্যান্টলি বেশি থাকে, আলটিমেটলি এই ক্যাপিলারি গুলার পিছনে এটা ভেনাস এন্ড, এটা আর্টারিয়াল এন্ড অফ দ্য ক্যাপিলারি, এই হচ্ছে পালমোনারি আর্টারি, এটা হচ্ছে পালমোনারি ভেইন। সো পালমোনারি আর্টারিতেও কিন্তু প্রেসার বেড়ে যাবে, এই প্রেসারটা ট্রান্সমিট হতে ব্যাক প্রেসার। সো পালমোনারি আর্টারির প্রেসার বেড়ে যায়, এই পালমোনারি প্রেসার যদি বেড়ে যায় এটাকে আমরা বলি পালমোনারি হাইপারটেনশন। এই পালমোনারি হাইপারটেনশন যদি হয় তাহলে দেখা যায় যে এই রাইট ভেন্ট্রিকুলার আফটারলোডটা বেড়ে যায়। রাইট ভেন্ট্রিকুলার আফটারলোড বেড়ে গেলে রাইট ভেন্ট্রিকলটা হাইপারট্রফি হয়। দেখো রাইট ভেন্ট্রিকল নরমালি এত বেশি থাকে না, এটা রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি করে অ্যাডাপ্টেশনের জন্য। রাইট ভেন্ট্রিকল যদি হাইপারট্রফি করে আস্তে আস্তে আস্তে, মানে এটাও যদি চলতে থাকে প্রেসার বাড়াটা,
তাহলে রাইট ভেন্ট্রিকুলার কিন্তু ডাইলেটেশন হয়ে রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়। রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়ে গেলে তখন কিন্তু ওই রাইট ভেন্ট্রিকুলার ফেলিউরের সিমটম গুলো আসবে, সাইন গুলো আসবে, সেগুলো আমরা হার্ট ফেলিউর একটু পরে আলাপ আলোচনা করবো। দেখি আজকে পারলে আজকে, না হলে নেক্সট ক্লাসে। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? কেউ যদি না বুঝো বলতে পারো এই জায়গাটা। স্যার একটু যদি আবার বলতেন স্যার। কোন জায়গাটা বুঝো নাই? স্যার ওই থেকে স্যার ওই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে স্যার ওই যে একটা কি জেট ফ্লো না স্যার কি বলছেন লেট এট্রিয়ামে যায় স্যার, এখান থেকে স্যার এইখান থেকে। আচ্ছা এখান থেকে আবার শোনো, এখান থেকে আমরা বলতে চাচ্ছিলাম যে মাইটাল রিগার্জিটেশনে কি হয়, তাই না? মাইটাল রিগার্জিটেশনে যেটা হয় যে ইন এডিশন টু ব্লাড ফ্লোয়িং ফ্রম লেফট ভেন্ট্রিকল টু aorta in systole, there is a jet that flows from left ventricle to left atrium because this valve is not competent, so this jet flows to the left atrium. So এই জেটটা যখন লেফট অ্যাট্রিয়ামে যায় তখন এই পরবর্তী ডায়াস্টলের সময় এই ভলিউমটা কিন্তু যোগ হয়ে যায় লেফট অ্যাট্রিয়ামের ভলিউমের সাথে, কারণ নরমালি পালমোনারি ভেইন দিয়ে ভেনাস রিটার্ন হয়ে লেফট অ্যাট্রিয়ামে যেটা আসতো সেটাই লেফট ভেন্ট্রিকুলে আসতো, কিন্তু এখানে এই যে জেটটা আবার লেফট অ্যাট্রিয়ামে গেল সেটা যোগ হয়ে যাচ্ছে পরবর্তী ডায়াস্টলের লেফট অ্যাট্রিয়াল ডায়াস্টলে যে ভলিউমটা আসবে সেটার কারণে, অর্থাৎ ভলিউমটা বেড়ে গেল এবং এই ইনক্রিজ ভলিউমটাই কিন্তু লেফট ভেন্ট্রিকুলে আসলো এবং এখানে লেফট অ্যাট্রিয়ামকে এই ডবল ভলিউমটা ডিল করতে হচ্ছে। ওয়ান হচ্ছে নর্মাল ডায়াস্টলিক ব্লাড, নাম্বার টু হচ্ছে রিগার্জিটেন্ট ব্লাড। এটার জন্য এখানে একটা ভলিউম ওভারলোড হচ্ছে, কথা বুঝছো? এই ভলিউম ওভারলোড হয়ে এটা ডাইলেট হয়ে যাচ্ছে এবং এখানে প্রেসার বেড়ে যাচ্ছে, লেফট এট্রিয়াল প্রেসার। এই লেফট এট্রিয়াল প্রেসারটাই ব্যাক প্রেসারে ট্রান্সমিট হয়ে পালমোনারি ভেইনে যাচ্ছে, ক্যাপিলারিতে যাচ্ছে এবং আরো ব্যাক প্রেসার হয়ে পালমোনারি আর্টারিতে যাচ্ছে এবং এটা রাইট ভেন্ট্রিকলকে এফেক্ট করে রাইট ভেন্ট্রিকুলার ফেলিউর করছে এবং পালমোনারি সার্কুলেশনে এটা পালমোনারি ইডিমা তৈরি করতে পারে। এখন বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমরা নেক্সটে যাই। সিমটমস অফ মাইটাল রিগার্জিটেশন হচ্ছে ডিসপনিয়া হতে পারে, পালমোনারি ভেনাস কনজেশন, ফ্যাটিগ হতে পারে, লো কার্ডিয়াক আউটপুট। লো কার্ডিয়াক আউটপুট কেন হয় এখানে একটু দেখো, এখানে ব্লাডগুলা, এখানে যে ব্লাডগুলা আছে সেগুলা কিন্তু আগে পুরোটাই অ্যাওর্টাতে যেত, কথা বলছো? পুরোটাই অ্যাওর্টাতে যেত, এখন এটা ভাগ হয়ে কিছু এদিকে যাচ্ছে কিছু এদিকে যাচ্ছে। সো অ্যাওর্টাতে কিন্তু কম ব্লাড যাচ্ছে, এই অ্যাওর্টাতে কম ব্লাড যাওয়ার কারণেই লো কার্ডিয়াক আউটপুট হচ্ছে এবং ফ্যাটিগ হচ্ছে এবং সামনে না গিয়ে পিছনে চলে যাচ্ছে, সেই জন্য পালমোনারি ভেনাস কনজেশন হচ্ছে, যেমনটা আমরা বললাম। এবং লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যায়, লেফট অ্যাট্রিয়ামটা বড় হয়ে যদি যায় তাহলে কিন্তু এখানে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা আসতে পারে, কথা বলছি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা কমপ্লিকেশন হয়ে আসে, যেটা মাইটাল স্টেনোসিসে হতে পারে, মাইটাল রিগার্জিটেশন হতে পারে এবং এটা এই এই লেফট অ্যাট্রিয়ালটা ডাইলেটেশন হয়ে যাওয়ার জন্য লেফট অ্যাট্রিয়াল ওয়ালে স্ট্রেস হয়, এই স্ট্রেস হওয়ার জন্যই তোমার এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনটা হয়। এবং আমরা বলছি যে রাইট হার্ট ফেলিউর হয়ে যেতে পারে, এটা দেখানো হয়েছে যে রাইট হার্ট ফেলিউরের মেকানিজমটা কিভাবে হয়। এখানে যে আফটার লোডটা বেড়ে যায়, আফটার লোড বেড়ে যাওয়ার কারণে রাইট ভেন্ট্রিকল প্রথমে হাইপারট্রফি করে অ্যাজ এ প্রসেস অফ কম্পেনসেশন, তারপরে কম্পেনসেট করতে না পারলে এবং পরে আস্তে 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 ইয়ার্স আফটার সে রাইট ভেন্ট্রিকলটা ফেইল করে, ডাইলেট করে এবং পরে ফেলিউর হয়। এবং যখন ফেলিউর হয় রাইট ভেন্ট্রিকল তখন অ্যাসাইটিস এবং ইডিমা অ্যাপিয়ার করে, হেপাটোমেগালি অ্যাপিয়ার করে। সাইন্স কি কি হবে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ফ্লাটার হতে পারে, কার্ডিওমেগালি হয়, হার্ট বড় হয়ে যেতে আমরা বলছি, যেহেতু হার্ট বড় হয়ে যায়, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, যেহেতু হার্ট বড় হয়ে যায় কাজেই এই যে অ্যাপেক্স বিটটা ডিসপ্লেসড হয়, ফোর্সফুল হয় এবং অ্যাপেক্স একটা প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায়। এই যে একটা জেট, হ্যাঁ, লেফট ভেন্ট্রিকল থেকে লক্ষ্য করে এখানে লেফট অ্যাট্রিয়ামে চলে যাচ্ছে একটা জেট এবং এটা সিস্টোলে যাচ্ছে, তার জন্য এই যে ফার্স্টার সাউন্ড এবং সেকেন্ডার সাউন্ডের মাঝখানে একটা প্যানসিস্টোলিক মারমার অ্যাপিয়ার করবে। প্যানসিস্টোলিক মানে পুরো সিস্টোলটা জুড়েই এই মারমারটা হয় এবং ফার্স্টার সাউন্ডটা সফট থাকে এখানে, হ্যাঁ, এবং অ্যাপিক্যাল S3 থাকে। ডায়াস্টলের সময় যে ব্লাডটা জোরে একটা ফ্লো করে চলে আসে, মানে তোমার র্যাপিডলি ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে চলে আসে ইন কেস অফ ডায়াস্টল। এই ডায়াস্টলে চলে আসে বলেই এই একটা র্যাপিড রাশ অফ ব্লাড, তার জন্য কিন্তু S3টা হয়। এবং সাইন্স অফ পালমোনারি ভেনাস কনজেশনস যেমন ক্রিপিটেশনস পাওয়া যেতে পারে লাঙে, পালমোনারি ইডিমা সবই ওই যে আমরা
প্যাথোফিজিওলজিতে যেটা ডেসক্রাইব করলাম সেটা যদি তোমরা ভালো করে বুঝো তাহলে সাইন্স এবং সিমটমসটা খুব ভালো করে বুঝতে পারবে। ক্রিপিটেশন অ্যাপিয়ার করে বিকজ অফ পালমোনারি এডিমা এবং ইফিউশন অ্যাপিয়ার করতে পারে। স্যার হ্যাঁ বলো। স্যার জেবিপি কি স্যার রেস্ট থাকতে পারে নাকি স্যার এখানে? হ্যাঁ জেবিপি রেস থাকতে পারে, অবশ্যই জেবিপি রেস থাকতে পারে। যখন রাইট হার্ট ফেলিউর হবে, এই যে দেখো এখানে লক্ষ্য করো সায়েন্স অফ পালমোনারি হাইপারটেনশন এবং সায়েন্স অফ রাইট হার্ট ফেলিউর, এই সায়েন্স অফ রাইট হার্ট ফেলিউরের মধ্যেই জেবিপি রেজড হবে। কথা বলছো না? জি স্যার। সায়েন্স অফ রাইট হার্ট ফেলিউরের মধ্যে জেবিপি রেজ হবে। জেবিপি রেজ হবে কেন দেখো এইখানে দেখো এই যে এখানে এই রাইট ভেন্ট্রিকুলার কথা খেয়াল করো, রাইট ভেন্ট্রিকুলারটা হাইপারট্রফি করলে রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে গেল, রাইট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে গেলে রাইট এট্রিয়াল প্রেসার বেড়ে গেল, রাইট এট্রিয়াল প্রেসার বেড়ে গেলে এই সুপিরিয়র ভেনা কাভার একটা ব্রাঞ্চই হচ্ছে তোমার জেবিপি, হ্যাঁ মানে জুগুলার ভেইন। তো জুগুলার ভেইনে প্রেসার বেড়ে যাবে, কাজে এখান থেকে তুমি জুগুলার ভেইনটা কিন্তু পাবে। এদিকেও প্রেসার বেড়ে যাবে, বেড়ে গিয়ে এখানে এই লিভার আছে নিচে, এই লিভারটা কনজেস্ট হয়ে লিভারটা বড় পাবে। কথা বলছো না? এবং অ্যাঙ্কেল এডিমা হবে। বুঝা গেছে তো? জি স্যার। আচ্ছা, তোমরা এই মেকানিজমটা পড়ে নিবা, বুঝে নিবা, আর বইতে তো সবই আছে। সো তুমি ঠিকই বলেছো যে রাইট হার্ট ফেলিউরের অংশ হিসেবে জেবিপি মানে তোমার যে জুগুলার ভেনাস প্রেসার রেজড হতে পারে এবং সায়েন্স অফ পালমোনারি হাইপারটেনশন অ্যাপিয়ার করতে পারে। এই হচ্ছে সায়েন্স অফ পালমোনারি মাইট্রাল রিগার্জিটেশন, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কার্ডিওমেগালি, অ্যাপিক্যাল প্যানসিস্টোলিক মারমার, সফট S1 এবং অ্যাপিক্যাল S3, পালমোনারি ভেনাস কনজেশনের অংশ হিসেবে ক্রিপিটেশন পাওয়া যেতে পারে, ইফিউশন পাওয়া যেতে পারে, পালমোনারি হাইপারটেনশন, রাইট হার্ট ফেলিউর। এবং এখানে দেখো এখানে সফট S1 এবং প্যানসিস্টোলিক মারমার, এটা সেকেন্ড হার্ট সাউন্ড A2 P2 এবং S3 এরকম জায়গায় পাওয়া যায়। এবং এটাতে ডায়াস্ট্রোলের সময় যে র্যাপিড ফ্লো অফ ব্লাড, এটা যাওয়ার জন্য S3টা হয়। ঠিক আছে? এই এবং এখানে ভেন্ট্রিকলটা ডাইলেটেড পাওয়ার জন্য, মানে ডাইলেটেড হওয়ার জন্য কিন্তু অ্যাপেক্স বিটটা কিন্তু ডিসপ্লেসড হয় এবং ভলিউম ওভারলোড হওয়ার জন্য এটা ফোর্সফুল হয়, হাইপারডাইনামিক বা ফোর্সফুল অ্যাপেক্স বিট হয়। কিন্তু হাইপারট্রফি যেখানে করে সেখানে কিন্তু হিবিং হবে, যেটা আমরা দেখাচ্ছি অ্যাওর্টিক স্টেনোসিস যেটা হয়। মাইট্রাল স্টেনোসিসে কি পরীক্ষা নিরীক্ষা আমরা করব? একটা ইসিজি করব, এখানে লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট পেতে পারি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পেতে পারি, যেটা তোমরা প্যাথোফিজিওলজি থেকে দেখলে। চেস্ট এক্সরেতে ওই একই জিনিসই, লেফট এট্রিয়াম বড় হয়, লেফট ভেন্ট্রিকল বড় হয়, তাই না? বড় তো হয়ই, এটা এক্সরেতে সেটা পাওয়া যাবে। স্যার ইসিজিতে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যেতে পারে, ভেরি গুড, ভালো বলেছো। আমরা তো এটা বললামই তোমাদের, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যেতে পারে, এই যে সেটা অ্যাট্রিয়াল ইসিজিতে সেটা পাওয়া যাবে, সেটা তোমরা উল্লেখ করতে পারো এখানে, ভালো বলতে পারছো। পালমোনারি ভেনাস কনজেশন পাওয়া যেতে পারে এবং পালমোনারি ইডিমা পাওয়া যেতে পারে। আর ইকোকার্ডিওগ্রাফিতে এই জিনিসগুলাই লেফট মাইট্রাল ভালভে যেটা আছে, যেটার কারণে মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে, যেমন প্রোলাপস আছে কিনা, মাইট্রাল ভালভ ডিস্ট্রাকশন আছে কিনা, বা তোমার ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশন কিনা, সেই সব কিছুই কিন্তু ইকোকার্ডিওগ্রাফিতে বোঝা যাবে। এবং ম্যানেজমেন্ট আমরা খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে এখানে যেহেতু ভলিউম ওভারলোড হচ্ছে, আমরা একটু ডায়োরেটিক দিব, পালমোনারি এডিমা হচ্ছে, একটু ডায়োরেটিক দিলে পেশেন্টের শ্বাসকষ্ট কমে যাবে। একটু ভেসোডাইলেটর যদি আমরা দেই, মানে এখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর যদি আমরা দেই, তাহলে এটা বলছে অবশ্য এই পেশেন্টের যদি হাইপারটেনশন থাকে তাহলে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিতে হবে, একটু প্রেসার যদি বেশি থাকে। এটাকে বলে আনলোডিং এজেন্ট। হার্ট ফেলিউর যখন আমরা মানে সম্পর্কে বলবো, তখন লক্ষ্য করব যে এখানে চিকিৎসা হিসেবে কিন্তু এসি ইনহিবিটর দেওয়া হয়। তো এটা একটা ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, যেটা আফটারলোড কমিয়ে দেয়। আফটারলোডটা যদি কমিয়ে দেয় তাহলে লেফট ভেন্ট্রিকলটা ভালো করে এমটি করতে পারে তার ইটস কন্টেন্ট টু দি অ্যাওর্টা, তাতে করে একটু মানে ইয়েটা ভালো হয়, কনজেশনটা ইমপ্রুভ করে, হার্ট ফেলিউরটা ইমপ্রুভ করে। ডিগক্সিন দিতে পারি যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আমরা ডিগক্সিন দিতে পারি। এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন তোমরা জানো যে এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকার কারণে লেফট অ্যাট্রিয়ামে কিন্তু স্ট্যাসিস হয় এবং ব্লাড কোগুলেট করে যেতে পারে। সেই জন্য আমাদের কিন্তু অ্যান্টিকোগুলেন্টস ব্যবহার করতে হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে। এটা পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কি কি অ্যান্টিকোগুলেন্ট ব্যবহার করা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে। তোমরা কেউ বলতে পারবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি কি অ্যান্টিকোগুলেন্ট ব্যবহার করা হয়? কেউ একজন বলো দেখি। স্যার অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এটা মলিকুলার ওয়েট হেপারিন, মলিকুলার হেপারিন, আর এনোক্সাফেরিন, ডেলটাফেরিন, ফেনরাপেরোনক্স।
ঠিক আছে, আর স্যার ওয়ারফেরিন। ওয়ারফারিন, এই তো। মানে দেখো তোমাদের মানে সবার মধ্যে কিন্তু উত্তরগুলো আছে, সবাই মিলে কিন্তু উত্তরগুলো তোমরা দিতে পারলা কমপ্লিট। আচ্ছা, এখানে আমি একটু ফাইনাল কমেন্টস বলতে চাই। অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করা হয় না এখানে, কারণ এটা প্রোটেকশন দেয় ঠিকই, মানে হয়, মানে খুব, মানে এখানে কতগুলো স্কোরিং সিস্টেম আছে, যেমন চাঁদ ভাত স্কোর, এটা একটু ডিটেলস পড়ে নিবে। সেটাতে যদি খুব কম স্কোর হয় তখন আমরা হয়তো অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল দেই, সেগুলো কিন্তু অ্যান্টিপ্লেটলেট নট অ্যান্টিকোয়াগুলেন্ট। তো আমরা সাধারণত ব্যবহার করি যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে আমরা লো মলিকুলার হেপারিন ব্যবহার করি, এবং যখন লং টার্ম ব্যবহার করা দরকার পড়ে তখন ওরাল ওয়ারফারিন ব্যবহার করা হয়। যদি মাইটাল স্টেনোসিস থাকে, মাইটাল ভালভুলার ডিজিজ থাকে, তাহলে ওয়ারফারিন ব্যবহার করতে হয়। আর যদি মাইটাল ভালভুলার ডিজিজ না থাকে তাহলে কিন্তু আমরা রিভারক্সাবান, এই সমস্ত নতুন যে সমস্ত ওষুধ আসছে, যেগুলো ওই যে কোভিড-19 ব্যবহার করা হচ্ছে হর হামেশা, রিভারক্সাবান, এগুলো আমরা ব্যবহার করি। তো যাই হোক, ওয়ারফারিন ওরাল কখন ইউজ করব? ওয়ারফারিন আমরা যখন লং টার্ম ইউজ করতে হবে, লং টার্ম দীর্ঘমেয়াদী ওষুধটা দিতে হবে, কারণ তুমি তো একটা মানুষকে ইনজেকশন লো মলিকুলার হেপারিন তো অনেকদিন দিতে পারো না, 1 মাস দিতে পারলে সে তো সেটা নিবে না, তাই না? এখন একটা পেশেন্টের এখন অ্যাকিউটলি মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে তোমার কাছে আসলো, হ্যাঁ, তখন তুমি তাকে শুরু করবে হচ্ছে লো মলিকুলার হেপারিন দিয়ে, 3 দিন 4 দিন দিবে, এবং তখন ওয়ারফারিনও শুরু করবে, এবং ওয়ারফারিনটা কন্টিনিউ করবে, লো মলিকুলার হেপারিনটা বন্ধ করে দিবে, ঠিক আছে? আর যদি ক্রনিক কোনো কেস তোমার কাছে আসে, অ্যাকিউট না, তখন তুমি তাকে ওয়ারফারিন দিয়ে শুরু করবে। এটা তুমি 3 মাস দিতে পারো, 6 মাস দিতে পারো। আর যদি ইরিভার্সিবল কারণে হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, যেটার কোনো মানে কারণটা চিকিৎসা করে ভালো করা যাবে না, তাহলে ইনডেফিনিট পিরিয়ড লং টার্ম কিন্তু ওয়ারফারিন দিতে হবে, যেখানে তুমি ইনজেক্টেবল কিন্তু এতদিন দিতে পারবে না। বোঝা গেছে তোমার প্রশ্ন উত্তর? মানে পেলে তোমার প্রশ্ন উত্তর? ওকে, আচ্ছা। তো মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা কিন্তু এই সার্জিক্যাল অপশনস গুলো রয়ে গেছে, হ্যাঁ। মাইট্রাল ভালভ রিপেয়ার, মানে মাইট্রাল ভালভটা যদি ধরো প্রোলাপস হয় বা মাইট্রাল ভালভটা যদি অন্য কোনো অ্যাবনর্মালিটি যেগুলি থাকে, সার্জিক্যাল রিপেয়ার করা হয়। সার্জিক্যাল রিপেয়ারেবল যদি না হয় তখন কিন্তু মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট করা হয়, আর্টিফিশিয়াল মাইট্রাল ভালভ এসে মানে এটা আমরা লাগিয়ে দিয়ে দিই। এই হচ্ছে তোমার ট্রিটমেন্ট অপশনস গুলো আমরা সংক্ষেপে বললাম। তাহলে মেডিকেল অপশন, সার্জিক্যাল অপশনস। আমরা একটু অ্যাওরটিক স্টেনোসিস সম্পর্কে বলি। অ্যাওরটিক স্টেনোসিসটা এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শর্ট কেস থাকতে পারে, বা ছোটখাটো তোমাদের এসএকিউ পরীক্ষার সময় আসে, এসএকিউতে থাকতে পারে, তোমার এমসিকিউর অংশ হিসেবে অ্যাওরটিক স্টেনোসিস চলে আসতে পারে। অ্যাওরটিক স্টেনোসিস হচ্ছে, এটা আবার বিভিন্ন গ্রেড আছে, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। তো মাইল্ড বা মডারেট যদি হয় অনেক সময় অ্যাসিম্পটোমেটিকই থাকে কিন্তু, হ্যাঁ। কিন্তু যদি সিভিয়ার হয় কখনো কখনো মডারেটেও কিন্তু সিমটোমেটিক থাকতে পারে। সিমটমগুলো কি কি? এক্সারশনাল ডিসনিয়া, মানে পরিশ্রমের সময় শ্বাসকষ্ট হয়। তোমরা যখন বেড সাইডে হিস্ট্রি নাও তখন এই যে অনেক সময় রোগীরা বলে শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট বললে পরে এই শ্বাসকষ্টগুলা তোমাকে ক্যাটেগরাইজ করতে হবে কোন গ্রেডের শ্বাসকষ্ট, রেস্টে হয় না পরিশ্রমে হয়, হ্যাঁ। তো প্রথমত এরা এই পরিশ্রমের শ্বাসকষ্ট নিয়ে কিন্তু আসে, এক্সারশনাল ডিসনিয়া, অ্যানজাইনা এবং সিনকোপ। আমরা অনেক সময় এটাকে মনে রাখার জন্য ASD এভাবে মনে রাখি, অ্যানজাইনা, সিনকোপ, ডিসনিয়া। এই তিনটা হচ্ছে কার্ডিনাল সিমটম অফ অ্যাওরটিক স্টেনোসিস, এটা মনে রাখবে, অ্যানজাইনা, সিনকোপ, ডিসনিয়া, ASD হিসেবে অনেক সময় মনে রাখি আমরা। সাডেন ডেথ হতে পারে অনেক সময়, তোমরা দেখবে যে ওই অমুক লোকটা পরিশ্রম করতে গেল, ফুটবল খেলতে গেল, হঠাৎ করে অজ্ঞান হয়ে মারা গেছে, হ্যাঁ। এই সমস্ত জিনিস কিন্তু অ্যাওরটিক স্টেনোসিস বা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি এরকম জন্য হতে পারে, যেটা আগে আনডিটেক্টেড ছিল। সো সাডেন ডেথ হতে পারে, হ্যাঁ। এবং এপিসোডস অফ অ্যাকিউট পালমোনারি ইডিমা হতে পারে, হঠাৎ করে অ্যাকিউট পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে, কারণ অ্যাওরটিক স্টেনোসিস থাকার জন্য লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টাতে যেতে বাধা পাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে গেলে সেটা ট্রান্সমিট হয়ে লেফট এট্রিয়াল প্রেসার বেড়ে যাচ্ছে, লেফট এট্রিয়াল প্রেসার বেড়ে যাওয়ার জন্য তার পিছনে পালমোনারি ভেনাস প্রেসার বেড়ে যাচ্ছে, এবং পরবর্তীতে পালমোনারি ভেনাস মানে পালমোনারি ক্যাপিলারিতে প্রেসার বেড়ে গিয়ে অ্যাকিউট পালমোনারি ইডিমা হচ্ছে, যেটা মাইট্রাল স্টেনোসিস এবং মাইট্রাল রিগার্জিটেশনের যে প্যাথোফিজিওলজি দেখলে সেটার মতোই, সেটা এক গ্রেড অ্যাডভান্স, মানে কে খুললা, আবার খুললা কেন? আনমিউট করলা কেন? কিছু বলবে নাকি?
সো অ্যাকিউট পালম, হ্যাঁ বলো স্যার এই পেশেন্টের কি স্যার ওই ইয়া থাকতে পারে, মাইট্রাল স্টেনোসিস থাকতে পারে এই পেশেন্টের, মাইট্রাল রিগার্জিটেশন একসাথে? হ্যাঁ থাকতেই তো পারে, থাকতেই পারে, ভালো বলেছো তুমি, থাকতেই পারে যদি রিউমেটিক হার্ট ডিজিজের পেশেন্ট হয় সেটা। হ্যাঁ, রিউমেটিক হার্ট ডিজিজের পেশেন্ট যদি হয়, এই যে যেমন পরে আমরা কারণ অবশ্য এখানে দেই নাই ছোট করার জন্য, অ্যাওর্টিক স্টেনোসিসের কারণগুলো হচ্ছে যেমন ধরো ক্যালসিফিক অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, কনজেনিটাল অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, রিউমেটিক ফিভারের কারণে অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে। যদি রিউমেটিক ফিভারের কারণে লং টার্ম সিকুয়েল হিসাবে অ্যাওর্টিক স্টেনোসিস হয়, তাহলে ওই সময় র্যান্ডমলি কোন ভালভ ইনভলভ মানে হয়েছিল সেটার উপর নির্ভর করবে। সেটা শুধু মাইট্রাল ভালভ যদি ইনভলভ হয়, মাইট্রাল স্টেনোসিস হতে পারে, মাইট্রাল স্টেনোসিস উইথ রিগার্জিটেশন হতে পারে, এটার সাথে অ্যাওর্টিক স্টেনোসিস থাকতে পারে, সাথে রিগার্জিটেশন থাকতে পারে, এন্ড এনি কম্বিনেশন অফ দিস, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, এর যে কোনো কম্বিনেশনে হতে পারে। কথা বলছো কিনা? যদি এটা রিউমেটিক হার্ট ডিজিজের কারণে হয়, কিন্তু যদি ক্যালসিফিক কারণে হয় বা কনজেনিটাল কারণে হয়, তাহলে কিন্তু শুধুই অ্যাওর্টিক স্টেনোসিস থাকবে, রিগার্জিটেশন থাকবে না। তোমার প্রশ্ন উত্তর পেলে কি? জি স্যার। ওকে, সো অ্যাকিউট পালম, হ্যাঁ বলো স্যার। মাইট্রাল রিগার্জিটেশনে তো রাইট হার্ট ফেলিওর হয়, তো এখানে কি করপাল পালমোনারি বলা যায়? না, কর পালমোনারি বলা যায় না। কর পালমোনারিটার ডেফিনিশন হচ্ছে যে তোমার রাইট হার্ট ফেলিওর ডিউ টু লাং কজ, হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেম লাং কজ, এটা তো লাং কজ না, এটা তো তোমার লেফট হার্টের জন্য, লেফট হার্টের জন্য রাইট হার্ট ফেল করছে, সেটাকে আমরা কর পালমোনারি বলতে পারি না। তুমি কিন্তু ভালো প্রশ্ন করছো, এটাকে আমরা কর পালমোনারি বলতে পারি না। এরকম কোনো প্রশ্ন যদি মাথায় আসে সাথে সাথে করে ফেলতে পারবে তোমরা, অসুবিধা নেই। আচ্ছা, আমরা আগাই। সায়েন্স অফ অ্যাওর্টিক স্টেনোসিস, এটা আমরা যদি বলি, পরীক্ষার সময় এগুলি কিন্তু জিজ্ঞেস করা হয় তোমাদেরকে। হ্যাঁ, তোমরা ছোট ছোট এরকম প্রশ্নগুলো খাতায় কিন্তু লিখে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, ধরো সারা মানে প্রত্যেকটা সিস্টেম থেকে তুমি ধরো 50টা বা 75টা 70টা কোয়েশ্চেন তোমরা ছোট ছোট করে লিখে একটা খাতায় প্রিপেয়ার করে রাখতে পারো এসিকিউর জন্য, হ্যাঁ, বা ভাইবার জন্য। এটা স্ট্রাকচার্ড ওয়েতে প্রিপারেশন নিতে হবে তোমাদের। সো এখানে সায়েন্স অফ অ্যাওর্টিক স্টেনোসিস যদি বলি, আমরা শুরু করব পালস থেকে। ন্যারো পালস প্রেশার, ন্যারো পালস প্রেশারটা বুঝো কিনা তোমরা? ন্যারো পালস প্রেশার মানে হচ্ছে, পালস প্রেশারটা কি জিনিস একজন বলো তো? স্যার সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যটা। সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেশার পার্থক্যটা কারেক্ট, এটাই হচ্ছে পালস প্রেশার, এটা কম পাওয়া যাবে। স্লো রাইজিং ক্যারোটিড পালস, স্লো রাইজিং পালস যেটাকে বলে আর কি, হিভিং অ্যাপেক্স স্পিড, কারণ এখানে এলভি প্রেশার ওভারলোড থাকে, সেই জন্য হিভিং অ্যাপেক্স স্পিড থাকে। আর এলভি ভলিউম ওভারলোড কোথায় থাকে? একটু আগে যেটা বললাম, মাইট্রাল রিগার্জিটেশন। হ্যাঁ, সেখানে কি পাওয়া যায়? সেখানে ফোর্সফুল অ্যাপেক্স স্পিড, ফোর্সফুল আর এখানে হিভিং, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই জায়গাগুলো যেগুলো আমি টাচ করছি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাগুলি ক্লিয়ার করে নিবে। হিভিং অ্যাপেক্স স্পিড অ্যাওর্টিক স্টেনোসিসের কারণ এখানে প্রেশার ওভারলোড থাকে। ইজেকশন সিস্টোলিক মারমার থাকে যেটা অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য, এবং সায়েন্স অফ পালমোনারি ভেনাস কনজেশন, যেটা পালমোনারি এডিমা থাকার জন্য কিছু ক্রিপিটেশন পাওয়া যেতে পারে। এই হচ্ছে তোমার সায়েন্স, ঠিক আছে? স্যার ক্লিনিক্যালি হিভিং এবং ফোর্সফুল আলাদা করব কি? আচ্ছা, ভালোই বলেছো। এটা অ্যাকচুয়ালি তোমরা যদি বেডসাইডে দেখো, তোমরা হয়তো সুযোগ বেশি পাও নাই, ফোর্থ ইয়ার পর্যন্ত তো ক্লিনিক্যাল ক্লাস করছো না? ফোর্থ ইয়ার পর্যন্ত করতে পারছো তো, নাকি না পারো নাই? স্যার করেছিলাম। করেছিলাম। তো যদি হাতটা অ্যাপেক্স বিটের উপরে রাখো, তাহলে তোমার অ্যাপেক্স বিটটা তোমার হাতকে যে ধাক্কা দিবে, এই ধাক্কাটা দিয়েই সাথে সাথে যদি সে আবার মানে সিস্টোলে চলে যায়, অথবা মানে জাস্ট তোমার হাতকে জাস্ট একটা ধাক্কা দিল অল্প সময়ের জন্য, এইটা হচ্ছে ফোর্সফুল। আর হিভিং হচ্ছে অনেক সময়ের জন্য তোমার হাতটা এলিভেট করে রাখলো, মানে পুরো সিস্টোলের 2/3 জুড়ে যদি তোমার হাতকে পারসিস্টেন্টলি এলিভেট করে রাখে, এরপরে চলে যায়, তাহলে এটা হচ্ছে হিভিং। আর ফোর্সফুলটা হচ্ছে অল্প সময় ধরে তোমার হাতকে এলিভেট করে রাখবে। পালপেটিং ফিঙ্গার বা পালপেটিং হ্যান্ডকে, পাম অফ দ্য হ্যান্ডকে এলিভেট করবে, সাথে সাথে কিন্তু আবার নেমে যাবে অল্প সময় ধরে, মানে সাস্টেইন থাকে না, ইল সাস্টেইনড, অল্প সময় ধরে, বাট এনার্জেটিক ভাবে তোমার হাতকে থার্স্ট করবে, সেই জন্য থার্স্টিংও বলা হয়। মানে অল্প সময়ের জন্য, সিস্টোলের অর্ধেকের যে কম সময় ধরে তোমার হাতকে এলিভেট করে রাখবে। আর এটা সিস্টোলের 2/3 সময় ধরে, মানে একটু বেশি সময় ধরে তোমার হাতকে মানে এলিভেট করে রাখবে পালপেটিক ফিঙ্গারকে।
বুঝা গেছে? স্যার তাহলে একই জিনিস কিন্তু ডিউরেশনের পার্থক্য এরকম কি স্যার? না, একই জিনিস, ডিউরেশনের পার্থক্য শুধু না। ডিউরেশনের পার্থক্য কি শুধু বললাম? তোমার হাতের উপরে যে প্রেসার লাগছে সেটা মানে অনেক সময় ধরে লাগতেছে, এবং এই যে এটা একটা ক্যারেক্টার বটে, এটা তো শুধু সময়ের ব্যাপার না, এটা হাত দিয়ে ফিলিং এর একটা বিষয়, যে ফোর্সফুল, এটা মানে ওভারলোড ভেন্ট্রিকুলের একটা ফোর্স হাতে লাগছে বেশ জোরে, আর এটা ভেন্ট্রিকুলের উপরে প্রেসার ওভারলোড হচ্ছে, সেটার একটা লাগতেছে অনেকক্ষণ ধরে প্রেসারটা, এটা শক্তের মতো লাগবে আর এটা নরমের মতো কোনো কিছু লাগবে, সবকিছু মিলে ইটস এ ম্যাটার অফ ফিলিং। তো এখানে সময়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ বটে। আমরা এগুই। অ্যাওর্টিক স্টেনোসিসের এই জায়গাটা একটু লক্ষ্য করো, যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক ভালভ চিকন থাকার কারণে ব্লাড গুলো খুব রেজিস্ট্যান্স ফিল করছে। স্টেনোসড অ্যাওর্টিক ভালভ, খেয়াল করো এই ব্লাডটা এখানে যাচ্ছে একটা জেট, এবং এই জেটটা যাওয়ার জন্য এখানে এই যে এটা হচ্ছে ফার্স্ট আর সাউন্ড, সেকেন্ড আর সাউন্ড, মাঝখানে এই ইজেকশন সিস্টোলিক মারমারটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো আরো অনেকগুলো কিছু, যে কখনো কখনো যদি কনজেনিটাল অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে একটা ইজেকশন ক্লিক পাওয়া যেতে পারে জাস্ট আফটার ফার্স্ট আর সাউন্ড। ঠিক আছে, এই একটা জিনিস বললাম। এবং যদি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে অ্যাওর্টিক কম্পোনেন্ট অফ দ্য সেকেন্ড আর সাউন্ডটা সফট পাওয়া যেতে পারে, সফট, কারণ খুব স্টেনোসড ভালভটা বন্ধ হতে শব্দ যেটা হতো নর্মাল ভালভে সেই শব্দটা কমে আসবে, কম হয়। এবং ইভেন ভেরি সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিসে কিন্তু এই অ্যাওর্টিক এই সাউন্ডটা কিন্তু একদম অ্যাবসেন্ট থাকতে পারে, সফট অর অ্যাবসেন্ট। এই দেখো এইটা P2 এবং A2, এটা ছোট করে দেখানো হয়েছে টু ডেজিগনেট অর ইন্ডিকেট সফটনেস অফ দি অ্যাওর্টিক কম্পোনেন্ট অফ দি সেকেন্ড আর সাউন্ড। এই মোটামুটি ভাবে এখানেও এইগুলি দেখানো হচ্ছে, এইটাও এখানে দেখানো হলো। এবং এখানে আরেকটা জিনিস দেখো, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিন্তু আছে, লেফট ভেন্ট্রিকুলার প্রেসার ওভারলোডে বেশ বড় হয়ে গেছে, এবং এখানে হিভিং অ্যাপেক্স বিটটা এখানে পাওয়া যাবে। দেখো হাইপারট্রফিড ভেন্ট্রিকুল জাস্ট খুব এনার্জেটিক ভাবে তোমার পালপেটিং হ্যান্ডকে মানে বেশি সময় ধরে এলিভেট করে রাখবে, এবং ক্যারেক্টারিস্টিক একটা ফিলিং তোমার হাতে লাগবে, যেটাকে আমরা হিভিং অ্যাপেক্স বিট বলছি। অ্যাওর্টিক রিগার্জিটেশন সম্পর্কে একটু বলি, এইটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে দেখো এটাও গ্রেডিং বিভিন্ন রকম আছে, মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। মাইল্ড এবং মডারেট হয়ে গেলে সাধারণত, হ্যাঁ বলো বলো। স্যার থ্রাস্টিং আর হিভিং সেম? থার্স্টিং এবং হিভিং তো সেম না, থার্স্টিং এবং ফোর্সফুল হচ্ছে সেম। হিভিং হচ্ছে, হিপ কথার অর্থ হচ্ছে একটা প্রেসার ওভারলোড বোঝায়, কথা বলতে এই জায়গা কিন্তু তোমরা ক্লিয়ার করে ফেলো। এই জায়গাটা মানে পরীক্ষার সময় কনফিউশন থাকতেই থাকে। ফোর্সফুল এবং হিভিং হচ্ছে আলাদা, মানে অনেক সময় ডেভিডসনে একটু কনফিউজ করে দেয়, এবং এইটার সাথে একমত না। আমি যেগুলো বলতেছি সেটা হচ্ছে মানে কার্ডিওভাস্কুলার কমিউনিটি বা আমরা এই জিনিসটাই কিন্তু সবাই আমরা মানি আর কি। ফোর্সফুল বা একটু আগে কি বললাম, ফোর্সফুল বা হাইপার কাইনেটিক বলি অনেক সময়। এখানে দেখো একটা বলছিলাম আমরা রিগার্জিটেশনে, এখানে কি বললাম, হাইপার ডাইনামিক অ্যাপেক্স বিট, বা এটাকে ফোর্সফুলও বলা যেতে পারে, কথা বুঝছো? আর এখানে আমরা বলতেছি হিভিং অ্যাপেক্স বিট, হিভিং। স্যার বলো। স্যার ভলিউম বাড়লেই তো প্রেসার বাড়বে, তাই না? ভলিউম বাড়লে প্রেসার বাড়বে, তাহলে ভলিউম ওভারলোড আর প্রেসার ওভারলোডের মধ্যে ডিফারেন্স? হ্যাঁ, এটা একটা ভালো জিনিস বলছো। ভলিউম ওভারলোড প্রেসার ওভারলোডের মধ্যে বেসিক পার্থক্য আছে। ভলিউম ওভারলোডে প্রেসার বাড়ে ঠিকই, কিন্তু ধরো লেফট ভেন্ট্রিকলটা মাইট্রাল রিগার্জিটেশন ধরো একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা নেই ভলিউম ওভারলোডের, এবং অ্যাওর্টিক স্টেনোসিস যদি আমরা প্রেসার ওভারলোডের একটা এক্সাম্পল হিসেবে নেই, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। খেয়াল করে দেখো যে তোমার মাইট্রাল রিগার্জিটেশনে যখন লেফট ভেন্ট্রিকলটা সিস্টলে যাচ্ছে, ব্লাডটা দুই জায়গা দিয়ে এমটি হয়ে যাচ্ছে। একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে যাচ্ছে, আর একটা হচ্ছে অ্যাওর্টাতে যাচ্ছে। তাহলে ব্লাডটা যেতে পারতেছে, তাহলে প্রেসারটাকে কিন্তু ডিসিপেট করে দিতে পারতেছে, প্রেসারটা কমে যাচ্ছে, তাই না? আচ্ছা, অন্যদিকে অ্যাওর্টিক স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করছে, তখন ব্লাডটা কিন্তু মানে অ্যাওর্টা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সে অ্যাওর্টা দিয়ে, ন্যারোড অ্যাওর্টিক ভালভ দিয়ে কিন্তু সে বের হচ্ছে, এবং খুব প্রেসার জেনারেট হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মধ্যে, তার এমটি হওয়ার কিন্তু জায়গা নাই। কাজে সমগ্র প্রেসারটাই কিন্তু লেফট ভেন্ট্রিকলের উপর পড়ছে, and there is much more blood মানে raised pressure in the left ventricle in comparison to
মাইট্রাল রিগার্জিটেশন, যেখানে মানে লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা যতটা পড়ছে, লেফট মানে এই অ্যাওর্টিক স্টেনোসিসে লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা কিন্তু অনেক বেশি পড়ছে। সেই জন্যই কিন্তু আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ভলিউম ওভারলোডের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুলটা ডাইলেট হচ্ছে, আর অ্যাওর্টিক স্টেনোসিসে প্রেশার ওভারলোডে লেফট ভেন্ট্রিকুলটা হাইপারট্রফিড হচ্ছে এবং এর যে ডাইমেনশনটা বড় হচ্ছে না। এবং প্রথম দিকে অ্যাওর্টিক স্টেনোসিসে কিন্তু এটা শিফট হবে না হার্ট, কথা বুঝছো? এখানে দেখো হার্টটা কিন্তু শিফট হবে না এবং ভেন্ট্রিকুলটা কিন্তু মানে হাইপারট্রফি করে যাচ্ছে। অন্যদিকে মাইট্রাল স্টেনোসিসে, মাইট্রাল রিগার্জিটেশনে দেখো এখানে কিন্তু মানে ভেন্ট্রিকুলটা ডাইলেট হয়ে গেছে এবং এটা কিন্তু ডাইমেনশনটা বড় হয়ে গেছে। হ্যাঁ, ভেন্ট্রিকুলটা ডাইলেটেশন হয়ে যাচ্ছে এবং সেই জন্য অ্যাপেক্স বিটটাও কিন্তু শিফট হয়ে যাচ্ছে এবং ফোর্সফুল হয়ে যাচ্ছে। তুমি কি কিছু বুঝলে? জি স্যার। ওকে, তো আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনে মানে আলাপ করছিলাম যেটা মাইল্ড, মডারেট এবং সিভিয়ার হতে পারে। এবং এখানে আমরা যেটা দেখতে পাই যে অ্যাওর্টিক স্টেনোসিসে তো থার্স্টিং অ্যাপেক্স বিট দাও ডেভিডসনে, মানে এটা চেঞ্জ করে। হ্যাঁ, এটা চেঞ্জ করে থার্স্টিং অ্যাপেক্স বিট না বলে আমরা বলবো হিভিং। ওকে স্যার, তাহলে কি বলে স্যার, ডাইলেটেশন আর হাইপারট্রফি স্যার দুটো টার্ম তো স্যার আলাদা হয়ে গেল স্যার। তাহলে ডাইলেটেশন হাইপারট্রফি তো আলাদা বটেই, ডাইলেটেশন হাইপারট্রফি তো আলাদা বটেই। একটা ভেন্ট্রিকল এইটা বড় হচ্ছে, ডাইলেটেশন হচ্ছে, হ্যাঁ, ক্যাভিটি বড় হয়ে যাচ্ছে, কথা বুঝছো না? আর হাইপারট্রফি হচ্ছে ক্যাভিটি কিন্তু বড় হচ্ছে না, ক্যাভিটি একই রকম থাকছে, কিন্তু ভেন্ট্রিকল ওয়াল বড় হয়ে যাচ্ছে, ওয়ালটা থিকেন্ড হয়ে যাচ্ছে। যদিও এই যে ওয়ালটা থিকেন্ড হয়ে যাচ্ছে, পরের দিকে আস্তে আস্তে এটা ডাইলেটেশন হয়ে যাবে, কিন্তু মানে তখন ডাইলেটেশন হাইপারট্রফি একসাথে থাকবে। কিন্তু বেসিক্যালি হাইপারট্রফি যখন হয় তখন ওয়ালটা থিকেন্ড হয়, ক্যাভিটি কিন্তু নর্মাল থাকে, ক্যাভিটি বরং আরো ছোট হয়ে যায়, কারণ মানে ক্যাভিটির দিকে লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা এনক্রসড হয় এবং ক্যাভিটি কিন্তু খুব ন্যারোড হয়ে যায়। আর মাইট্রাল রিগার্জিটেশন যেখানে ডাইলেটেশন হয়, ক্যাভিটি কিন্তু বড় হয়ে যায়, কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, হ্যাঁ, এগুলি প্রশ্ন জিজ্ঞেস করলে না করলে তোমাদের ক্লিয়ার হবে না। প্রশ্ন জিজ্ঞেস মানে এরকম করবে, কারণ এই যে জায়গাগুলো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করেই ক্লিয়ার করতে হবে। সো সিভিয়ার অ্যাওর্টিক রিগার্জিটেশনে যে সাইনগুলা হবে সেগুলা হচ্ছে ব্রেথলেসনেস এবং অ্যানজাইনা। আর অ্যাওর্টিক স্টেনোসিস তিনটা ছিল, অ্যানজাইনা, আর কি ছিল? সিনকোপ এবং ডিসপনিয়া। অ্যানজাইনা, সিনকোপ, ডিসপনিয়া। এখানে সিনকোপ কথাটা নেই, অ্যানজাইনা এবং ডিসপনিয়া, ব্রেথলেসনেস বা ডিসপনিয়া আছে। অ্যাওর্টিক স্টেনোসিসে সাডেন কার্ডিয়াক ডেথ ছিল এবং অ্যাকিউট পালমোনারি এডিমাও ছিল। এখানেও অ্যাকিউট পালমোনারি এডিমা অনেক সময় হতে পারে অ্যাওর্টিক রিগার্জিটেশনে, তবে মেইন সিম্পটম দুটো, অ্যানজাইনা এবং ব্রেথলেসনেস। অ্যাওর্টিক রিগার্জিটেশনে অনেকগুলা সাইন পাওয়া যায়, বইতে দেখবে প্রচুর করে লেখা আছে। তো এইখানে তোমাদের ক্লিনিক্যাল মেডিসিনেও কিন্তু প্রথম দিকে শেখানো হয়েছে লার্জ ভলিউম পালস, এবং লার্জ ভলিউম থাকলে কলাপসিং পালস দেখতে হয়, থার্ড ইয়ারে তোমরা দেখে নিয়েছো, এবং ওইটা অ্যাওর্টিক রিগার্জিটেশনে পাওয়া যায়, তোমরা জানো। লো ডায়াস্টোলিক এবং ইনক্রিজড পালস প্রেশার, লার্জ ভলিউম হয়ে গেলেই কিন্তু এখানে ডায়াস্টোলিকটা লো হতে হবে এবং সিস্টোলিকটা বেশি হতে হবে। বার্নিং পেরিফেরাল পালসেস পাওয়া যায়, ক্যাপিলারি পালসেশন পাওয়া যায়, ক্যাপিলারি পালসেশন ইন দ্য নেইল বেড, মানে এখানে একটা হাইপার ডায়নামিক সার্কুলেশন থাকে, তোমরা এটা একটু লক্ষ্য করো, হাইপার ডায়নামিক। হ্যাঁ, হাইপার ডায়নামিক মানে অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হয়, ওই মাইট্রাল রিগার্জিটেশনের মতো, যে স্টেনোসিস থাকার জন্য যেটা হয় যেতে পারে না, আর অ্যাওর্টিক রিগার্জিটেশন মানে গেল আবার ফিরে আসলে এই যে রিগার্জিটেন্ট ভলিউম প্লাস ডায়াস্টোলিক ভলিউম, এই ডবলটা আবার কিন্তু মানে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। তো তার মানে এখানে একটা ভলিউম ওভারলোড হচ্ছে লেফট ভেন্ট্রিকুলের সাথে এবং সিস্টেমিক সার্কুলেশনের সাথে, যার কারণে সিস্টেমিক সার্কুলেশনটা ওভারলোডেড হচ্ছে। এখানে একটা হাইপারডাইনামিক সার্কুলেশন থাকার জন্য এই যে সব সাইনগুলা এই ওভারলোডিং এর জন্যই দেখো। ক্যাপিলারি পালসেশন, নেইল বেড একটু চাপ দিয়ে ধরলে এরকম পালসেশন গুলো দেখা যায়, এটাকে কুইঙ্কি সাইন বলে। ফিমোরাল ব্রুই পাওয়া যায় এবং এটাকে পিস্তল শট মারমার বলে বা ডিউরোজিস সাইন বলে। আর হেড নডিং উইথ পালস, মানে এত বেশি সার্কুলেশন হয় যে মাথাটা মানে প্রত্যেক পালসের সাথে সাথে মাথাটা নড়ে যায়, এটাকে ডি মসেট সাইন বলে। এই জন্য বিভিন্ন মানে এই সায়েন্টিস্টরা এই সমস্ত জিনিসপত্রগুলা আবিষ্কার করছে এবং তাদের নামে সাইনগুলা দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে পালস গুলা। মারমার পাওয়া যাবে আর্লি ডায়াস্টোলিক মারমার, সিস্টোলিক মারমার, অস্টিন ফ্লিন্ট মারমার, তোমরা দেখে নিবে, সময় শেষ হয়ে যাচ্ছে। এই আর্লি ডায়াস্টোলিক মারমার খুব ইম্পর্টেন্ট,
সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে বিকজ অফ ইনক্রিজ স্ট্রোক ভলিউম, কারণ এখানে রিগার্জিটেন্ট ভলিউম আসতেছে প্লাস ডায়াস্টোলিক ভলিউমটা আসতেছে, দুটো মিলে স্ট্রোক ভলিউমটা বেশি, সেই জন্য সিস্টোলিক মারমার। অস্টিন ফ্লিন মারমারও পাওয়া যেতে পারে, সফট ডায়াস্টোলিক মারমার, এটা ব্যাখ্যা করার সময় নাই, পরে আরেকদিন বলবো না। আদার সাইন্স হচ্ছে ডিসপ্লেসড হিপিং অ্যাপেক্স বিট। এই জায়গায় আবার এই যে ডেভিডসনেরটা আমি তুলে দিয়েছি সেই জন্য হিবিং লেখা আছে, এটা হিবিং বলবে না, ডিসপ্লেস থার্স্টিং হবে, এটা থার্স্টিং অ্যাপেক্স বিট হবে ভলিউম ওভারলোডের কারণে। এই যে এখানে আবার ওই যে ডেভিডসন একটু উল্টাপাল্টা করে ফেলছে এই জায়গাটা, এটা কিন্তু অন্য সময় মানে না। এখানে ডিসপ্লেস থার্স্টিং অ্যাপেক্স বিট, ফোর্থ সাউন্ড এবং ক্রিপিটেশন পাওয়া যাবে। দেখো আউটিক রিগার্ডেশনে ইন এডিশন টু গোয়িং টু দি আওরটা, ডায়াস্টোলের সময় ব্লাডটা আবার এসে এখানে লেফট ভেন্ট্রিকুলে চলে আসে এবং লেফট ভেন্ট্রিকুলটা ভলিউম ওভারলোডের জন্য ডাইলেটেড হয়ে যায়, এই জন্য অ্যাপেক্স বিট শিফটেড হবে, ফোর্সফুল হবে, এবং সেই জন্য তোমার আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যাবে। আর্লি এই যে দেখা আছে আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট। এবং আর্লি ডায়াস্টোলিক মারমার সাথে একটা সিস্টোলিক মারমারও পাওয়া যেতে পারে, যেটা এখানে দেখানো হচ্ছে এই যে সিস্টোলিক মারমার, এবং এটা হচ্ছে ডায়াস্টোলের সাথে আর্লি ডায়াস্টোলিক মারমার। প্রথমে ইন্টেন্সিটি বেশি থাকবে, আস্তে আস্তে কমে আসতে থাকবে। আমরা এখানে শেষ করি, সময় শেষ হয়ে গেছে। তো আগামী ক্লাসে আমরা হার্ট ফেলিউর নিয়ে আমরা আলাপ করব। তো এখন কি কোনো প্রশ্ন করবে তোমরা? শেষ করে দিব স্যার। আগামী ক্লাসে একটু মারমারটা একটু বললে ভালো হয়, সবসময় মারমার আসে কিন্তু ক্লিয়ার না 100%। হ্যাঁ, মারমারটা কোন জায়গাটা জানতে চাচ্ছো স্যার? একটু শুরু মানে আগামী ক্লাসে দিয়ে মানে একটু শুরু থেকে, মানে মারমারটা একটু বিভিন্ন মারমার গুলা জানতে চাচ্ছে, তাই তো? জি স্যার, জি স্যার, মানে কখন কোনটা হয়, কখন ব্যান্স সিস্টোলিক, কখন মিড ডায়াস্টোলিক একটু। ঠিক আছে, আমরা মারমার একটা ডেসক্রিপশন দেওয়ার পরে আমরা হার্ট ফেলিউরে চলে যাব। ঠিক আছে, তাই হবে। ওকে, থ্যাংক ইউ, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। ওকে। Okay.